অনার্স থার্ড ইয়ারের ছাত্ররা তোমরা ভালো আছো তো? আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি কঙ্কাবতী কাব্য। সেই কঙ্কাবতী কাব্য সম্পর্কে যে আমরা কঙ্কাবতী কাব্য এবং বুদ্ধদেব বসু সম্পর্কে যে আমরা পরপর 3টি ক্লাসে কথা বলেছি, আজকে আমরা কাব্য পাঠ শুরু করব আশা করছি। কঙ্কাবতী কাব্য পড়ার পূর্বেই বুদ্ধদেব বসুর যে মানসিকতা, তোমরা জানো যে বুদ্ধদেব বসুর যে কঙ্কাবতী কাব্যটি, সেই কাব্যটি হচ্ছে প্রেম সম্পর্কিত কাব্য। এবং বুদ্ধদেব বসু আপাত মস্তক তার যে কবিসত্তা, সেই কবিসত্তা যে আমরা লক্ষ্য করি যে প্রেম নামক যে বস্তুটি, সেই বস্তুটির সদর্প উপস্থিতি। এবং গত ক্লাসে তার এই কঙ্কাবতী কাব্যের যে পূর্ববর্তী কাব্য বন্দির বন্ধনা, সেই বন্দির বন্ধনা কাব্যের মধ্য দিয়ে কিন্তু বুদ্ধদেব বসুর এই প্রেমজ সত্তার প্রকাশ ঘটতে শুরু করেছে, যেমন যার পরিপূর্ণ রূপ হচ্ছে কঙ্কাবতী কাব্য। যে গত ক্লাসে যে আমরা শেষ করেছিলাম যে যে বুদ্ধদেব বসু বন্দির বন্ধনা কবিতায় তিনি সৃষ্টিকর্তাকে দায়ী করছেন এই প্রবৃত্তিকে সৃষ্টি করে দেওয়ার জন্য। যেমন সেখানে তিনি বলছেন যে বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার অমৃতের তরে। অর্থাৎ তিনি সৃষ্টিকর্তাকে বলছেন যে আমি তো এই দেহবাদী যে সত্তা, এই যে প্রবৃত্তি তুমি আমাকে সৃষ্টি করে দিয়েছো, সেই প্রবৃত্তির জন্য কিন্তু যে আমি লালায়িত না, তা আমি প্রত্যাশা করি অমৃতের। তাহলে সেই অমৃতের যে প্রত্যাশাটা কি, সেটা কি এই অতীন্দ্রিয় জগতের প্রেম ভাবনা কিংবা ভোগাতীত সৌন্দর্যের ভাবনা হতে পারে? অমৃতের তো না হয় রেখেছো বেদে, যে তুমি তো আমাকে বেঁধে রেখেছো, তবু যেন শৃঙ্খলিত ক্ষুদ্র হস্তমোর উধাও আগ্রহ বরে ঊর্ধ্বনবে উঠিবারে চায়, অসীমের নীলিমারে জড়াইতে ব্যগ্র আলিঙ্গনে। এই অসীমের মাঝে যে সৌন্দর্য আছে, রবীন্দ্রনাথ বলেছিলেন সীমার মাঝে অসীম তুমি। তাহলে কি আবার সেই দেহবাদী সত্তা থেকে কবি অতীন্দ্রিয় জগতের যে সত্তা, সেই সত্তার দিকে কবি সেই সত্তাকে কবি কামনা করছেন? দেহের বর্ণনা করলেও দেহের কারাগার থেকে কিন্তু কবি মুক্তি পেতে চান, এবং সেই মুক্তির জন্যই তিনি বলেন তুমি মনে দিয়েছ কামনা, অন্ধকার অমারাত্রি সম, তাহে আমি গড়িয়াছি প্রেম মিলাইয়া স্বপ্ন সুদা মম, তোমার ত্রুটিরে আমি আপন সাধনা দিয়া করেছি শোধন এই গর্ব মোর। তুমি আমাকে যে কামনা দিয়েছ, সেই কামনাকে আমি শোধন করে একটি অতীন্দ্রিয় জগৎকে তৈরি করতে চাচ্ছি, এবং তুমি যে ভুলটা করেছো সেই ভুলটাকে আমি সংশোধন করে দিতে চাচ্ছি। তোমার ত্রুটিরে আমি আপন সাধনা দিয়ে করেছি শোধন এই গর্ব মোর। যে প্রবৃত্তির জন্য বুদ্ধদেব বসু কিন্তু স্রষ্টাকেই দায়ী করেছেন, ঘোষণা করলেন আজীবন সাধনার দ্বারা বিধাতার এই অসম্পূর্ণ সৃষ্টিকে তিনি ত্রুটিহীন করছেন, বিকৃতিকে দিয়েছেন মহিমা, আর যে কুৎসিত সেই কুৎসিতকে দিয়েছেন সৌন্দর্য। তো রবীন্দ্রনাথ তার যে প্রিয়ার অদেহী রূপ, সেই অদেহী রূপকে প্রত্যক্ষ করেছেন বিচিত্র প্রকৃতির মাঝে, প্রকৃতির বিচিত্র মহিমায়। তার প্রিয়া হচ্ছে মানসবাসিনী, স্বপ্নবিহারিণী, আর বুদ্ধদেব বসু তার প্রেমিকাকে দেখছেন বাস্তব জগতের। সেই জন্যই তিনি তার কাব্যগ্রন্থে তার প্রেমিকাদের দেহী রূপ কল্পনা করে বিভিন্ন নামও দিয়েছেন। সেই নামগুলো কেমন? যেমন সেই নামগুলোর মধ্য দিয়ে যে আমরা কিন্তু লক্ষ্য করি যে তার প্রেমিকারা হচ্ছেন রক্ত মাংসের মানুষ, দেবী বলে তারা স্বীকৃত হচ্ছেন না। সেই নামগুলো কেমন? অপর্ণা, তারপর মৈত্রী, অমিতা, রমা, কঙ্কাবতী। যে কঙ্কাবতী আমরা পাঠ করব। প্রথমে কঙ্কাবতী নামটি সম্পর্কে একটু বলে নেই। কঙ্কাবতী শব্দটা শোনার সাথে সাথে কিন্তু মনে হয় যে কোথায় যেন শুনেছি এই নামটি। কি কোনো পৌরাণিক আখ্যানে, কোনো রূপকথার গল্পে, কিংবা মিথোলজিক্যাল কোনো বিষয়? কিন্তু বাস্তবে কিন্তু যে কঙ্কাবতী নামে কোনো পৌরাণিক আখ্যান, কোনো মিথোলজি কিংবা জন্য কিছুতে ছিল না।
কিন্তু খেয়াল করে দেখো, বুদ্ধদেব বসু যেখানে যে একটি ধূম্রজাল তৈরি করেছেন, যে নামটা তৈরির মাধ্যমে, যে বাস্তবের নয় আবার অবাস্তবেরও নয়, যে বাস্তবের নয় আবার ইতিহাসেরও নয়, রূপকথারও নয়, পৌরাণিক কোনো জগতেরও নয়, এই একটি ধূম্রজাল তৈরির মধ্য দিয়ে কিন্তু পাঠককে তিনি আকৃষ্ট করার চেষ্টা করেছেন। আমরা কঙ্কাবতী কাব্যের যে প্রথম কবিতা, যে কবিতাটি হচ্ছে কাল, সেই কবিতাটি আজকে পাঠ করব। কাল সে আসিবে হেতা, এই কথা লিখে পাঠিয়েছে। যে প্রেমিকা অপেক্ষা করে বসে আছে যে তার প্রেমিক আসবে, কখন আসবে? কালকে। সে কথা সে লিখে পাঠিয়েছে। তো বর্তমান যুগ হলে তো লিখে পাঠাতো না, মেসেজ করে পাঠাতো, যেহেতু সেই সময়ে মোবাইল কিংবা এই যন্ত্রের এতটা বিকাশ হয়নি, সেই জন্য সে লিখে পাঠিয়েছে। কাল সে আসিবে হেতা, যে এই কথা লিখে পাঠায়েছে। আর শব্দ প্রয়োগে খেয়াল করো, বুদ্ধদেব বসু কিন্তু পাঠিয়েছে লিখেননি, পাঠায়েছে। নিজ হাতে লেখা চিঠি, সেই চিঠি রয়েছে ড্রয়ারে। তো শব্দ প্রয়োগ, যেখানে তিনি আবার ইংরেজি শব্দ ব্যবহার করছেন ড্রয়ারে, অর্থাৎ আধুনিক শিক্ষিত বাঙালিরা কখনো যে ইংরেজি শব্দ, কখনো বিদেশি শব্দ, কখনো বাংলা শব্দ, এই সব কিছু মিশিয়ে যে বাংলা ভাষার তৈরি করেছে, বুদ্ধদেব বসু কিন্তু সেই ভাষাকে খুব সহজ করে বর্ণনা করছেন। যে কোনো মুহূর্তে খুলে আবার পড়িতে পারি তাহা, নাচের গতির মতো টানা টানা হাতের আক্ষর, বড় বড় লেখাগুলো এ উহার শরীরে টলিছে, বড় বড় রেখাগুলি, কিন্তু চিঠিখানি ভারী ছোট, ইতিতে করেনি শেষ, লিখিয়াছে শুধু তার নাম, তাও 2 অক্ষর। প্রেমিক চিঠি পাঠিয়েছে, কাল সে আসবে। রাস্তায় গাড়ির শব্দ, তারপরে চাবুকের শীষ। যেখানে খেয়ালযোগ্য যে মধ্যযুগের যে রাধা, সেই রাধা কৃষ্ণের জন্য অপেক্ষা করছে যে কৃষ্ণ আসবে। রাধা সেজে গুজে অপেক্ষা করছে তার কুঞ্জে, কৃষ্ণ আসবে। তো বিদ্যাপতি কিংবা চণ্ডীদাসের কবিতায় দেখো, বিশেষ করে বিদ্যাপতির, যে সেই রাধার যে বিরহকাতর রাধার যে এই সৌন্দর্যময় চিত্রটা, বাইরের যে প্রকৃতি, গ্রাম বাংলার যে প্রকৃতি কিংবা বর্ষার প্রকৃতিতেই মধ্যযুগের পদাবলী সাহিত্যের রাধার বিরহ সত্তা বেশি জাগ্রত হয়েছে। বাইরের যে প্রকৃতি, সেই প্রকৃতিকে বিদ্যাপতি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর যেহেতু বুদ্ধদেব বসু যখন কাব্য লিখছেন, তখন কিন্তু সময়টা একেবারে আধুনিক কালের, যন্ত্র সভ্যতার দ্বারা যে সময় পরিচালিত হচ্ছে, সেই জন্যই বুদ্ধদেব বসু লিখছেন যে রাস্তায় গাড়ির শব্দ, রাস্তায় গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আর রাধা শুনেছিল বর্ষার বৃষ্টির শব্দ, বিদ্যুতের চমক কিংবা বজ্রের শব্দ। আর বুদ্ধদেব বসু নায়িকা যে তার নায়কের জন্য অপেক্ষা করছে, সে শুনছে রাস্তায় গাড়ির শব্দ, তারপরে চাবুকের শীষ, মুহূর্তের নীরবতা, আবার সে চাকার ঘরঘর, ঘোড়ার খুরের খটখট, ঘোড়া চালিত যে গাড়িগুলো, সেই ঘোড়ার পায়ের শব্দ শোনা যাচ্ছে, কিংবা চাবুকের, ঘোড়ার গাড়ি পরিচালনা করার জন্য যে চাবুকের দরকার হয়, সেই চাবুকের শব্দ শোনা যাচ্ছে। তার চেয়ে স্পষ্ট তার পদধ্বনি কাঠের সিঁড়িতে। মধ্যযুগের যে রাধা, সেই রাধার বাড়িতে নিশ্চয়ই কাঠের সিঁড়ি ছিল না। এই আধুনিক যুগের যে রাধা কিংবা প্রেমিকা, সেই প্রেমিকার বাড়ি কিন্তু দ্বিতল কিংবা ত্রিতল, সেখানে সিঁড়ি আছে। সেই সিঁড়িতে পদধ্বনি শোনা যাচ্ছে। কার? অর্থাৎ অপেক্ষমান নায়িকা তার কাঙ্ক্ষিত যে প্রণয়ী, সেই প্রণয়ীর পদধ্বনি শুনতে পাচ্ছে। আরো স্পষ্ট দ্রুত শব্দ, দ্রুত পদক্ষেপ, উৎসুক হাতের ঠেলা, খুলে গেছে ভেজানো দোয়ার, প্রথমে ফুলের গন্ধ, বায়ু তারে করিছে লেহন, আবার চুলের গন্ধ, বাতাস কি এখনো বহিছে? একটি সোনালি সুতা এলায়ে পড়েছে মোর কাঁধে, ছড়ায় গিয়েছে মুখে চোখে, ঠোঁটে রাশিকৃত সোনা, তারপর কণ্ঠ ঘিরি কুন্দ
শুভ্র দুইটি হাতের কোমল উত্তাপ, 10টি পরীর মতো 10টি আঙুল মোর বুকে। যে নায়িকা প্রত্যাশা করছে যে তার প্রেমিক, সে তো অনেকটা অবচেতন মন থেকেই সে দেখছে যে তার প্রেমিক চলে এসেছে, এবং সে তাকে স্পর্শ করছে, সেই স্পর্শের যে উত্তাপ, সেই উত্তাপ অনুভব করছে কল্পিত জগতে এসে। কাল সে না আসে যদি, এইবার সে আবার বাস্তব, যে নায়িকা বাস্তবে ফিরে আসে। যদি কাল সে না আসে, আধুনিক যুগের এই যে মানুষের মন, যে মনের যে সন্দেহ বুদ্ধদেব বসু প্রকাশ করে দিয়েছেন, যে কাল সে না আসে যদি আসে ভালো নাহি বাসে। হ্যাঁ, যদি আসে, আসতেও তো পারে। প্রথমে সে কালকে নাও আসতে পারে, দ্বিতীয়ত যদি আসে ভালো যদি নাহি বাসে, তেমন না হয় যদি তার প্রেম তোমার যেমন। যদি সে বাসেও ভালো, যত ভালোবাসিতে সে পারে, তবু ভালো নাহি লাগে। কাল সে তো আজ নয়, কাল সে তো দেখা দেবে কাল। আজ তার সেই চিঠি রহিয়াছে, দেখিবে ড্রয়ারে নিজ হাতে লেখা চিঠি, টানা টানা হাতে রাখর, বড় বড় লেখাগুলি কিন্তু চিঠিখানা ভারী ছোট, বড় বড় রেখাগুলো ইহার কানে কানে কয় কাল সে আসিবে, এখনো তো সবে সন্ধ্যা, সারা রাত্রি, তবে তো প্রভাত, কাল সে আসিবে। নায়িকা যে কোনো প্রত্যাশা করছে, তার নায়ক, তার যে কাঙ্ক্ষিত চরিত্র মধ্যযুগের রাধার মতো সে অপেক্ষা করে যাচ্ছে। কিন্তু এই যে বর্ণনার পার্থক্যটা খেয়াল করে দেখো, বুদ্ধদেব বসুর সময় আর মধ্যযুগের যে সময়, বিদ্যাপতির সময় কিংবা চণ্ডীদাসের সময়, কিংবা এই আধুনিক যুগের কবিদের সময়, সুধীন্দ্রনাথ দত্তের সময় কিংবা বুদ্ধদেব বসুর সময়, সেই সময় কিন্তু বদলে গেছে। সেই জন্য এই দুই নায়িকারই যে পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্যেও কিন্তু বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা তার পরের কবিতা যে একটু পাঠ করছি, যে কবিতাটির নাম হলো কখনো। আমরা কিন্তু বারবার বলেই নিচ্ছি যে বুদ্ধদেব বসু আপাদ মস্তক হচ্ছে প্রেমিক কবি একজন। আমি তো দেখেছি তারে, কত তারা যারা দেখে নাই, সোনার ঢেউয়ের মতো কেশরাশি উঠিছে উচ্ছ্বসী, ঠোঁটের আরক্ত রেখা। এখানে খেয়াল করো, আমরা গত ক্লাসেও কিন্তু বলেছি যে রবীন্দ্রনাথের মানসী কিংবা সোনার তরীর যে সুন্দরী বিদেশিনী, কিংবা মানসীর যে মানস সুন্দরী, যে সুন্দরীকে কবি মন থেকে তৈরি করেছেন, সেইখানকার যে প্রেমজ সত্তার বর্ণনা, সেই বর্ণনা আর এই আধুনিক যুগের কবিদের যে প্রেম সত্তার বর্ণনা একটু ভিন্ন। সেই রবীন্দ্র জগতের প্রেমজ সত্তা ছিল অতীন্দ্রিয়, ভোগাতীত সৌন্দর্যের প্রতীক। আবার এই প্রেমজ সত্তা, বুদ্ধদেব বসুর প্রেমজ সত্তা, তারা কিন্তু ধরেই নিয়েছেন যে দেহকে বাদ দিয়ে প্রেমজ সত্তার কোনো বিকাশ হতে পারে না। সেই রবীন্দ্র রোমান্টিক সত্তাকে তারা যেন একটা অস্বীকার করে যে দেহবাদী চেতনাকে পাঠকের সামনে তুলে দেবে। এবং বুদ্ধদেব বসুরই সমসাময়িক কবি নজরুল, কাজী নজরুল ইসলাম, তার কবিতায় কিন্তু দেহবাদী সত্তার যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। কিন্তু এই নজরুলের দেহবাদী সত্তার প্রকাশের সাথে এই বুদ্ধদেব বসুর প্রকাশের কিছুটা ভিন্নতা আছে। বুদ্ধদেব বসু উচ্চশিক্ষিত, সুরুচি সম্পন্ন বিধায় তিনি কিন্তু সেই দেহবাদী সত্তার যে নগ্ন রূপ, সেই নগ্ন রূপকে কখনোই পাঠকের সামনে তুলে ধরতে চাননি বিধায় বর্ণনা করেছেন, এবং বর্ণনার মধ্যে সীমাবদ্ধ। আবার সেই বর্ণনা থেকে তিনি মুক্তিও চেয়েছেন। তিনি কিন্তু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন যে এই পিপাসা, যেই যে প্রবৃত্তির নির্মম আকর্ষণ, সেই নির্মম আকর্ষণ থেকে যে আমি মুক্ত হতে চাই, এবং যে আমি আমার সাধনা দিয়ে মুক্ত হয়ে বিধাতার সৃষ্টিতে যে ত্রুটিটা ছিল, সেই ত্রুটিকে আমি সংশোধন করে দিয়েছি, যেটি আমার গর্ব, যেটি আমার অহংকার। যে আমরা গত ক্লাসে বলেছিলাম, এই আধুনিক যুগের কবিরা, তা 73 যুগের 5 কবি হোক,
কিংবা কাজী নজরুলই হন, তারা কিন্তু কেউ এই বিদ্যাসুন্দরের মতো দেহবাদী কাব্য রচনা করেননি, যে কাব্যের মধ্য দিয়ে কামনা বাসনার জেগে ওঠে। তারা একটা পর্যায়ে হ্যাঁ দেহের বর্ণনা করেছেন, যেমন যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে সুধীন্দ্রনাথ দত্তের হৈমন্তী কবিতার শেষ স্তবক, যে বক্ষের যুগল স্বর্গে ক্ষণতরে দিলে ঠাই, আজি আর ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধানে, যে তারা স্পর্শটা চাচ্ছেন, কিন্তু স্পর্শটা চাওয়ার মধ্যে দিয়ে কিন্তু সমাপ্তিও টানছেন, হঠাৎ করে শেষ করে দিচ্ছেন, তারপরে কিন্তু আর যাননি। তো যাকে বুদ্ধদেব বসু বর্ণনা দিচ্ছেন যে সোনার ঢেউয়ের মতো ক্যাশাসী উঠিছে উচ্ছ্বসী। জীবনানন্দ দাশের যে বনলতা সেন কাব্যগ্রন্থ যে আমরা পড়েছি, সেখানেও খেয়াল করেছ যে বনলতা সেনের যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য, জীবনানন্দ দাশ তার কাঙ্ক্ষিত প্রেমিকার যে চুলের বর্ণনা দিচ্ছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। যেখানে বুদ্ধদেব বর্ণনা দিচ্ছেন যে সোনার ঢেউয়ের মতো ক্যাশাসী উঠিছে উচ্ছ্বসী, এই যে ক্যাশাসীর যে সৌন্দর্য, তোমরা পদ্মাবতীর কাব্যের নায়িকা পদ্মাবতীর কেশের বর্ণনা জালাল দিয়েছেন। আজানো লঙ্ঘিত কেশ কস্তরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পড়াব, তার মধ্যে সীমন্ত খড়গের ধার যিনি, বলা হোক মাঝে যেন স্থির সৌদমে। যে তাহলে সেই বর্ণনারই পরবর্তী ধাপ হচ্ছে বুদ্ধদেব, যে সোনার ঢেউয়ের মতো ক্যাশাসী উঠিছে উচ্ছ্বসী, ঠোঁটের আরক্ত রেখা নদীতে দ্বীপের ছায়াসম, ভাঙিয়া ছড়ায় যায় সারা মুখে যখন সে হাসে। নায়িকা বর্ণনা দিচ্ছেন, কি চমৎকার বর্ণনা। বাদামিশে চোখ দুটি নদীতে দ্বীপের ছায়াসম, ভাসিয়া বেড়ায় ঘুরে স্থির হতে কবু নাহি জানে, জানে নাকি কপাল ঈষৎ নত, দৃষ্টি তবু ছুটিছে সম্মুখে, অথচ কাঁপিনি ভুরু, কোনো রেখা পড়েনি ললাটে, চঞ্চল দ্বীপের ছায়া সহসা ফুটেছে তারা হয়ে, পরপর ছুটে আসে আলোকের সুচিতীক্ষ্ণ স্বর, রয়েছ সম্মুখে কভু। যে এই যে নায়িকার বর্ণনা দিচ্ছেন, সেই বর্ণনার মাঝেও কিন্তু যথেষ্ট আধুনিকতা লক্ষ্য করা যায়। মধ্যযুগের যে বর্ণনা আর রবীন্দ্রনাথের যে প্রেমিকার বর্ণনা, আর বুদ্ধদেব বসুদের যে বর্ণনা, সেই বর্ণনা কিন্তু ভিন্ন মাত্রাকে বহন করছে। আমি তো দেখেছি তারে সেই চোখ, চুল আর ঠোঁট সোনার ঢেউয়ের মতো, ঢেউয়ের দ্বীপের ছায়া সম, স্বর্গে মোর কিবা কাজ, পৃথিবীরে কেন না চাহিব। তিনি বলছেন যে স্বর্গ আমার দরকার নাই, কারণ আমি এগুলো দেখেছি। কি দেখেছেন? তিনি তার নায়িকার প্রেমিকার সৌন্দর্যকে সচক্ষে প্রত্যক্ষ করেছেন বিধায়। অর্থাৎ খেয়াল করে দেখো, যে দেহবাদী বাসনা, অতীন্দ্রিয় প্রেম না, যে প্রেম মানসিক, যে প্রেম সোনার তরী, যে প্রেম চিত্রাকাব্যে, কিংবা যে প্রেম গীতাঞ্জলি কাব্যে, সেই প্রেম কিন্তু যে আমরা বুদ্ধদেব বসুর কাব্যে লক্ষ্য করছি না। যে তিনি বলছেন স্বর্গে আমার দরকার নাই। আর রোমান্টিক কবিরা কি করেন, যে রোমান্টিক প্রেমজ সত্তার মাধ্যমে তারা কল্পিত স্বর্গকে তৈরি করেন। সুধীন দত্তের লাইনটা আবারও পড়ছি, যে আজি আর ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধানে। কেন ফিরবেন না? যদি তোমার হৃদয় মাঝে আমি একটু স্থান পাই। যে তাহলে সেখানেও কিন্তু দেহবাদ, দেহর কেন্দ্রিকতা, কারণ তারা মনে করেন যে দেহকে বাদ দিয়ে যে প্রেমজ সত্তার বিকাশ, সেই বিকাশটি হতে পারে না। এবং সেই জন্যই বুদ্ধদেব বসু বলছেন, আমি তো দেখেছি তারে সেই চোখ, চুল আর ঠোঁট সোনার ঢেউয়ের মতো, ঢেউয়ের দ্বীপের ছায়া সম, স্বর্গে মোর কিবা কাজ, পৃথিবীরে কেন না চাই। যে আমি পৃথিবীকেই চাই, পৃথিবী হচ্ছে বাস্তব। এই নায়িকার দেহ যে সত্তা, সেই সত্তাটি বাস্তব, সেটি আমি যদি চাই এবং যদি পাই, তাহলে স্বর্গে আমার কোনো প্রয়োজন নেই। সারা রাত্রি কেটে গেল, ভোর হলো কাল, দুপুরে বাড়িল রোদ, বিকাল সে এসেছে ঝিমায়ে, গোধূলি রয়েছে শুয়ে পশ্চিমের গোলাপি বালিশে, গোধূলির অন্ধকারে মরে গেল আজিকার দিন, কই সে তো আসিল না। তো আমরা পূর্ববর্তী কবিতা, প্রথম যে কবিতা কাল
সেখানে লক্ষ্য করেছিলাম যে নায়িকা মধ্যযুগের রাধার মতো সে যে অপেক্ষা করছে কালকে সে আসবে, কিন্তু কই, যেইখানে কবি এসে জবাব দিচ্ছে। ঠিক খেয়াল করে দেখো যে রবীন্দ্রনাথের মানসিক কাব্যের যে ভুলে কিছুক্ষণ পরেই ভুল ভাঙা, তো অনেকটা হ্যাঁ, যেগুলো অন্যরকম সত্তা, যার এটা একটু আলাদা, যে ভুল ভেঙে গেছে। এই আধুনিক যুগের যে নায়িকা, সেও কিন্তু আধুনিকতার দ্বারাই তৈরি, এবং যে আধুনিকতা দ্বারা তাড়িত, সেই জন্যই কালকে তার প্রত্যাশিত নায়ক। কারণ যুগের সময়ের পরিবর্তনের কারণে, যুগের পরিবর্তনের কারণে সেই নায়িকাও তার যে প্রত্যাশিত যে প্রেমিক, সে লক্ষ্য করছে সেই প্রেমিক আসছে না, কিংবা আসতে পারেনি, কিংবা আসতে চায় না। কাল কবিতায় যে আমরা প্রত্যক্ষ করেছিলাম, হ্যাঁ, যদি সে না আসে, আর যদি সে আসেও যদি সে ভালো না বাসে, এই যে সন্দেহ, সেই সন্দেহগুলো কিন্তু আধুনিক মানুষের মনের একটি বিষয়, যে সন্দেহ মধ্য দিয়ে আধুনিকতার বিকাশ শুরু হয়েছে। কই, সে তো আসলো না। কত স্বপ্ন দেখেছিলে তুমি, তুমি তো অনেক স্বপ্ন দেখেছিলে যে কালকে সে আসবে, ইত্যাদি ইত্যাদি। তোমারে বাসে না ভালো, জানে না বাসিতে ভালো সেজে, যদি সে আসিত তবু তোমার তো লাগিত না, ভালো লাগিত না। ভালোই হয়েছে, কখনো সে আসিবে না, আমরণ অপেক্ষা তোমার, হায় রে দুর্ভাগা। কবি জানেন যে কখনোই সে আসবে না। এই যে আধুনিক সময়, এই আধুনিক সময়ের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত কোনো কিছু মেলে না। যেমন প্রেমিকা তার প্রেমিককে কাঙ্ক্ষিত সময়ে পাচ্ছেন, পেতে পারে না, যেটি সময়ের যন্ত্রণার কারণে। হ্যাঁ, আমার সৌভাগ্য এই, ভবিষ্যৎ দেখিতে পারি না, তোমরা পারো কি? কে জানে কাল কি হবে, হয়তোবা আসিবে সে কাল। হ্যাঁ, আজকেও অপেক্ষা করি। গতকাল সে যে অপেক্ষা করেছিল নায়িকা, আজকে তার প্রণয়ে আসবে, কিন্তু আজকেও আসবে, হয়তোবা কাল আসে। আবার সেই সন্দেহ, আবার সেই দ্বিধা, আবার সেই সংকোচ। হয়তো আগামীকাল নাও আসতে পারে। কে জানে কাল কি হবে, হয়তোবা আসিবে সে কাল। কাল তার শেষ, এই কালের তো আর শেষ। কালকে গেলেও তো তারপরেও আবার কাল আসবে, সেই পরের দিনের পরেও আবার পরের দিন আসবে, কাল আসবে, আগামীকাল আসবে। কাল তার শেষ নেই। মোরা শুধু আজ নিয়ে বাঁচে। আজকে যা আছে, তোমার এই যে বেদনা, সে আসেনি, তার জন্য প্রত্যাশার দরকার নাই। এই যে বাস্তববাদী চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা আধুনিক যুগের কবিদের বৈশিষ্ট্য। আজ যা আছে তোমার কাছে, সেটুকু নিয়ে তোমাকে বাঁচতে। কাল কি হবে, ভবিষ্যতে কি হবে, তা তো আমরা জানি না। তুমি তো গতকালও প্রত্যাশা করেছিলে আজকে সে আসবে, কিন্তু আসে নাই। হয়তো আজকে বসে ভাবছো আগামীকাল সে আসবে, নাও তো আসতে পারে। সম্ভাবনা কতটুকু নাই। তো সুতরাং আজকে তুমি যা আছো, তোমার কাছে যা আছে, সেইটুকু নিয়ে তোমাকে বাঁচতে হবে। মোরা আজ নিয়ে বাঁচি, যা এখনো হয় নাই হতে পারে তার নাম কাল। নিয়ত হতেছে যাহা হয়ে গেছে, আজ তার নাম। ব্যস্ত পৃথিবী আছে মুহূর্তরে আজিকার মতো। পৃথিবী মানুষে ভরা, মোর পরে সকলের দাবি। পৃথিবী কাজের কল, মোর পরে সবগুলো চাকা, এই নিয়ে কাঠে মোর আজ। কিন্তু কাল, কে জানে কাল কি হবে, বুঝি সে আসিবে, আমি যারে দেখিয়াছি হয়তো আসিবে কাল। আমি তো দেখেছি তারে, হলোই বা শুধু একবার, সোনার ঢেউয়ের মতো তার সেই কেশের উচ্ছ্বাস, টলটলে আলো চোখে, ঢেউয়ের দ্বীপের ছায়াসম। আমি তো দেখেছি তারে, আখি জবে তারা হয়ে ফোটে, কত তারা যারা দেখেন। আমরা প্রথম দুটি কবিতা পড়লাম, কাল কবিতা এবং কখনো কবিতা। কখনো নামটি খেয়াল করো, যে কবি ধরেই নিয়েছেন কখনোই সে আসবে না। এই আজকে, কালকে, পরশু, কালের পরে কাল চলতেই থাকবে, কিন্তু সে আসবে, কারণ সেটি বাস্তবতা। তো এই যে বিষয়, সেই বিষয়গুলো যে আমরা আধুনিক যুগের কবিদের মাঝে দেখি,
তার এই যে কঙ্কাবতী কাব্যের আধুনিকতা পাঠককে খুব গভীরভাবে স্পর্শ করে। প্রাচীন মধ্যযুগীয় কিংবা 19 শতকের যে বিশ্বাস, রোমান্টিক প্রেম চেতনার যে বিশ্বাস, সেই প্রেম চেতনার বিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়েছে। তারা যে শুধু দেহকেই মুখ্য করে সমস্ত ভাবনা দেহকেন্দ্রিক করে দিয়েছেন তাও কিন্তু না। হ্যাঁ, তাদের রচনায় দেহ এসেছে সত্য, কারণ তারা বিশ্বাস করেন যে দেহকে বাদ দিয়ে প্রেম সত্তার বিকাশ সম্ভব নয়। বুদ্ধদেব বসু বারবারই বলছে তিনি আপাদমস্তক একজন প্রেমিক কবি, কিন্তু আধুনিক যুগের এই প্রেম সন্দেহ আছে, যন্ত্রণা আছে, রিক্ততা আছে, শূন্যতা আছে, সব কিছু মিলিয়েই কিন্তু আধুনিক নগর জীবন, আধুনিক মানুষের প্রেম যে সত্তা, বুদ্ধদেব বসু সেই সত্তাটিকে পাঠকের সামনে তুলে ধরেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।